আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকের যে আলোচনা হবে সেটা হচ্ছে তৃতীয় শক্তি নিয়ে আলোচনা। আসলে তৃতীয় শক্তি কি? বাংলাদেশে আমরা জানি প্রথম এবং দ্বিতীয় শক্তির রাজনীতি আছে, কিন্তু তৃতীয় শক্তির রাজনীতি এই প্রথম করতে যাচ্ছে, কিন্তু সেটা করার আগেই বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে এনসিপি। আমরা এর আগে থেকেই অনেক দিন আগে থেকেই আমরা শুনেছি যে তারা কারোর সাথে জামাতের সাথে জোট করছে, আবার শুনতে পারছি কিছুদিন পর বিএনপির সাথে একটা বড় জোট করছে। তারপরেই আবার শুনতে পারে যে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের সাথে। আসলে তারা বলছে যে তৃতীয় শক্তি হিসেবে কাজ করবে। আসলে সেই তৃতীয় শক্তি কে এবং তৃতীয় শক্তি কাদের নিয়ে তারা এই সংগঠনটি করবেন, এই আপনার জোটবদ্ধ করবেন আগামী জাতীয় নির্বাচনে? আপনারা জানেন তারা বলছে যে আগামী নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে অনেক শক্তিশালী হিসাবে বড় জোট করতে যাচ্ছে এই এনসিপি, কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে। তাদের যে সংগঠন, তারা যে 24শে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং নেতৃত্বের পরে তাদের যে অবস্থান, আগের অবস্থান আর এখনের অবস্থান এক কিনা। আপনারা জানেন যে সে সময় মানুষ দলমত নির্বিশেষে তাদের ডাকে, তাদের কথাবার্তায়, আন্দোলনের সংগ্রামে ডাক দিয়ে একত্র হয়েছিলেন, কিন্তু সবাই মিলেমিশে সেই এককভাবে কাজ করেছে শেখ হাসিনার পতনে। কিন্তু এখন কি তাদের ডাকে কোনো মানুষ আসবে কিনা, বা এখন কোনো তাদের ডাকে তাদের যে লোক, তাদের যে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হয়েছেন, তারাই আসলে কতটুকু মানে? আপনি দেখেন তাদের ভিতরে যে ছাত্র উপদেষ্টা হয়েছে যে আসিফ মাহমুদ, তার নিয়েও তো গুঞ্জন রয়েছে তিনি পদত্যাগ করে নির্বাচন করবেন এবং সেই নির্বাচন বেশিরভাগ বিএনপি থেকে করবেন, এবং বিএনপি যেই জায়গায় আসন ফাঁকা রেখেছেন সেই জায়গায় থেকে আসিফ মাহমুদ নির্বাচন করবেন। এটাও কিন্তু একদম ক্লিয়ারভাবে আমরা শুনেছি। কিন্তু এখন কথা হচ্ছে, দেখেন এনসিপি নিয়ে যেমন ভালো সুনাম রয়েছে, তবে এনসিপির খারাপ দিকও রয়েছে, এবং এনসিপি নিয়ে আগামী অবস্থাও কিন্তু খারাপের দিকেও যেতে পারে। আপনি দেখেন যে এনসিপির বয়কট করলো ছাত্র জনতা গণঅভ্যুত্থানে হাত পা হারানো যে যুবক আতিকুল গাজী কিন্তু এনসিপিকে বয়কট করেছে। এবং অন্যদিকে আমরা একটা দেশ পত্রিকার যে 2 উপদেষ্টা অনুসারীদের বাধায় আটকে গেল তৃতীয় শক্তি। এখানে দেখেন 2 উপদেষ্টা অনুসারীদের, যে 2 উপদেষ্টার কারণে তৃতীয় শক্তি বাদ হয়ে যাচ্ছে। আসলে সেই 2 উপদেষ্টা কে? সেই 2 উপদেষ্টারা কারা? সেই 2 উপদেষ্টা কি আসিফ মাহমুদ এবং কি সজীব ভুঁইয়া কিনা? এবং যেহেতু ছাত্র প্রতিনিধির তারা এই 2 জন উপদেষ্টায় সেখানে আছেন, এখন মানুষের মনের মধ্যে একটা জাগতে পারে যে সেই 2 উপদেষ্টা কারা? সেই 2 উপদেষ্টা কি তারাই নাকি অন্য কেউ? এটি নিয়েও কিন্তু মানুষের মনের মধ্যে এখন একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে। অলরেডি আসিফ মাহমুদ গতকাল একটা নিউজে দেখলাম যে বলে দিয়েছে যে আগামীতে অনেক উপদেষ্টারাই নাকি তারা পদত্যাগ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসলে এই ক্ষমতা কি এতই স্বাদের জিনিস যে ক্ষমতায় একবার যায় সেই কিন্তু ক্ষমতা লোভী হয়ে যাবে, সে বারবারই চাই যে তিনি ক্ষমতায় যাক। ক্ষমতাটি কি এতই স্বাদের যে কারণে দেশ স্বাধীন করলো? আচ্ছা, তারা বললো যে দেশ স্বাধীন করেছে 24শে গণঅভ্যুত্থানের পরে, তারা নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে, ঠিক আছে, গণতন্ত্র মুক্তি পাইছে, কিন্তু এগুলি আপনি যে বারবার ক্ষমতায় যাওয়ার জন্য আপনারও তো প্রলোভ রয়েছে, তাহলে সে সময়ই তাদের এমপি মন্ত্রীর ভিতরে থাকবে না কেন? এটাও কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে তারাও কিন্তু এই যে একটা আসন ভাগাভাগি নির্বাচন হবে কিনা, একজন আরেক জায়গায় প্রার্থী দেবে না, আরেকজনের প্রার্থী দেবে না, কোনোভাবে সেখানে জিতে আসে একটা নির্বাচন করবে, এরকম হবে কিনা? কিন্তু যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে তৃতীয় শক্তি তারা করার আগে ব্যর্থ। তাদের ব্যর্থ কেন? তাদের ব্যর্থর 1 নম্বর মূল কারণ হচ্ছে যে তারা নিজেকে এখন অনেক বড় যোদ্ধা মনে করে। তারা নিজেকে বহুত আলোচিত একজন নেতা হিসেবে মনে করে। আপনারা যদি নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের দিক নির্দেশনা আলোচনা করেন, 24শে গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে সব মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল,
সেখানে বিএনপি, জামাত, অন্য অন্য রাজনৈতিক দল সব সেখানে অংশগ্রহণ করেছিল। এবং কি আওয়ামী লীগেরও অনেক লোক যারা নিরীহ, যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল না, ছাত্র জনতা মারার পক্ষে ছিল না, তারাও কিন্তু সেখানে সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। কিন্তু আজকে তারা নিজেকে যখন দাবি করে তারা একাই সব করেছে এবং তাদের নিজের কাছে যখন একটা বড় বলে তারা নিজেরা সব কিছু মনে করে, তখনই তারা কোনো কিছু করতে গেলে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা বারবার ব্যর্থ হচ্ছে। আপনি দেখেন তারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন করবেন। 300 আসনে নির্বাচন সবাই করতে পারে, 300 আসনে কয়টা আসন জিতে আসতে পারবেন সেটাও তো কথা। এর আগে নাহিদ ইসলাম বলেছেন 10 বছরের মধ্যে ক্ষমতায় না গেলে তাহলে তারা রাজনীতি করবে না, এবং অন্যান্য রাজনীতিকের দল বলছে যে তারা কারোর সাথে জোট করবে না এবং তারা সেখানে শক্তি হিসেবে। আপনি গণঅভ্যুত্থান করছেন, আপনার নেতৃত্ব দিয়েছেন, সেখানে জনগণের আপনি দেখেন একটা আসনে বিএনপি যে ভোটটি আছে এবং অর্ধেক ভোট প্রায় আপনার আওয়ামী লীগের আছে, সেখানে আপনি তৃতীয় শক্তি হিসেবে গেলেন, সে আওয়ামী লীগের ভোটকে আপনাকে দিবে না। কারণ আওয়ামী লীগ আপনাদের কারণে দেশের বাইরে চলে গেছে, আওয়ামী লীগ আপনাদের কারণে দেশ থেকে বাধ্য হয়েছে। তাহলে আওয়ামী লীগ যারা পতন ঘটাইলো, আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে বা আওয়ামী লীগের যারা সমর্থন আছে, তারা কি তাকে ভোট দেবে না? আপনি দেখেন এরা যদি মিলেমিশে না থেকে, নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্য, এবং তাদের নেতাকর্মী নাকি মাঠ পর্যায়ে গেলে সেখানে বক্তব্য দেওয়ার সময় তারা নাকি বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছে। এর আগে আমরা গোপালগঞ্জে দেখেছি যে কীভাবে পালিয়ে আসছে, এবং তারা বলেছেন যে এই আওয়ামী লীগকে ঠেকাতে নাকি আপনার হাসানাত একাই 100, এমন কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব তিনি বললেন যে একাই 100, তাহলে গোপালগঞ্জ যে আওয়ামী লীগের কিছু সমর্থন ছিল সেখান থেকে পালিয়ে আসলেন কেন? এত শক্তি, এত সামর্থ্য, তো সেখান থেকে পালিয়ে আসলেন, সেখানে লড়াই করতেন, সংগ্রাম করতেন। আওয়ামী লীগের সম্পূর্ণ ঠেকাতে যদি এরকম হয়, কিন্তু এই যে ভুলভাল বক্তব্য দেওয়ার কারণে তাদের কিন্তু এই তৃতীয় শক্তি ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি রাজনীতি করতে, যেমন আওয়ামী লীগের যে রাজনীতি ছিল ওবায়দুল কাদেরের, ঘুম থেকে উঠেই মির্জা ফখরুল এটা করেছে, ওটা করেছে, জামাত শিবির রাজাকার, মানে এই যে প্রতিটা রাজনৈতিক দলকে একটা হেয় প্রতিপন্ন করা, প্রতিটা রাজনৈতিক দলকে একটা অন্যভাবে দেখা, এটা কিন্তু তাদের একটা রাজনীতির কালচার ছিল। এবং আওয়ামী লীগ সকালে ঘুম থেকে উঠে এক জায়গায় একটা ঘটনা করছে, সেটা বিএনপি জামাত করছে, শিবির করছে, এরকম একটা চাপ দিয়ে ধুস দিয়ে দেওয়া হতো। কিন্তু সেই রাজনীতি এনসিপি শুরু করেছে। আমরা এনসিপির যে নেতাকর্মী আছেন তারা মোটামুটি আমরা দেখি তারা অনেক ভদ্র, সুশৃঙ্খলভাবে এবং ভালোভাবে তারা কথাবার্তা বলে। কিন্তু একজন দেখি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, নিজেকে অনেক দাবি করে, অনেক ভোটের মহৎ, তিনি অনেক নিজেকে বড় নেতা হিসেবে মানেন। কিন্তু তিনি যে ঢাকা 18 আসনে নির্বাচন করবেন, সেই ঢাকা 18 আসনে তার কি ভোট আছে? তার কি জনগণ ভোট দিবে? আমি তো মনে করি যে তার ভোট নাই। মানুষ বিপুল ভোটে পাশ করে, আর সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের জায়গায় যদি বিএনপি বা অন্য দল বা স্বতন্ত্র হোক, যে দলই হোক, সেই বিপুল ভোটে হারবে। মানুষ আগে এক সময় দেখছে যে বিপুল ভোটে মানুষ জিতে, ধরেন একজন পাইছে 5,000, আরেকজন পাইছে 50,000, এটা হচ্ছে বিপুল ভোট, তার মানে কুলকিনা নাই। এরকম ভোটে হারবে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব ঢাকা 18 আসন থেকে। যে দেখবেন এইদিকে বিএনপি বা অন্য দল যারা স্বতন্ত্র থেকেও যদি দাঁড়া, তাদের দেখবেন যে 50,000 পেয়ে গেছে, এবং তাদের নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের দেখবেন যে 2 থেকে 3,000 ভোট পেয়েছে। কিন্তু এই যে তারা নিজের দলকে তৃতীয় শক্তি হিসেবে সামর্থ্য করলো, তৃতীয় শক্তি কাদের নিয়ে করবে? যেই দল যে কয়েকটা, আমার কথা হচ্ছে শক্তি সামর্থ্য দিয়ে তৃতীয় একটা বড় দল করা হয়তো ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। তারা যদি গ্রহণযোগ্যতা দেখায়, তারা যদি মিলেমিশে থেকে রাজনীতি করে এবং ভালোভাবে রাজনীতি করে, তাহলে হবে। কিন্তু তাদের যে রাজনীতি, সেই রাজনীতি হবে না। এবং বিএনপির চাঁদাবাজ ধান্দাবাজ বিএনপির নেতা বিভিন্ন কিছু তারা সময় বক্তব্য দেন, এই বক্তব্যে কিন্তু আমি মনে করি দেশের অবস্থা আরও খারাপের দিকে যাবে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার এবং আমরা আগামীতে ভালো রাজনীতির পথে থাকার দরকার।